ভারতবর্ষের জ্বলন্ত সমস্যাগুলো থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার নামই বর্তমান বিজেপি সরকারের কাজ। আজকে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের গোলমাল পাকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের হরিণঘাটা নামক যে বিধানসভা, সেই বিধানসভার একজন এমএলএ, তিনি একজন অমুসলিম, তার নাম অসীমবাবু। তিনি মন্তব্য করলেন ২৭ জন শয়তান মিলে পবিত্র ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন লেখা হয়েছে। আর এই বিষয়কে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি তথা ভারতীয় রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে, এই আধুনিক যুগে যেখানে মানুষ পারিপার্শ্বিক যে দিক সেগুলি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা নিজে গিয়েও দেখে আসতে পারছে, সেখানকার কীরকম উন্নতিকর এলাকা, বিশেষ করে জাপান, চীন, জার্মানি, ইটালি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলো কিভাবে কালের গতিতে দ্রুততার সহিত এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। আর ভারতীয় রাজনীতিতে সেই ধর্মের জিগির, একটা ধর্মের লোক অন্য একটা ধর্মের গ্রন্থ, ধর্মের মানুষ, এই বিভাগে বিভক্ত। কেন? এর পিছনে কে আছে? এটা সঠিকভাবে বুঝতে হবে, না হলে আপনারা ভুল করবেন। মুসলিম ধর্মগ্রন্থ যেরকমভাবে তারা নিজেদের পবিত্র গ্রন্থ মনে করেন, তাদের ঈশ্বর অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রদত্ত তাদের ধর্মগ্রন্থ, ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থই ঈশ্বর কর্তৃক এবং তাদের সেই ঈশ্বর সরাসরি তাদের জীবনযাপনের ক্ষেত্রে পাঠিয়েছেন বলে মনে করে। সেটা হিন্দু ধর্ম হতে পারে, সেটা বৌদ্ধ ধর্ম হতে পারে, সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে। যে কোনো ধর্মগ্রন্থ যে কোনো ধর্মীয় মানুষের সেই ধর্মগ্রন্থ সেই ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত আবেগের, অত্যন্ত ভালোবাসার। কিন্তু বেছে বেছে এই 2026 সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা কেন এই ধরনের মন্তব্যের শিকার হচ্ছি? এর পিছনে কারা আছে? আপনারা জানেন, ভারতে যেভাবে টাকা পয়সা, ধন দৌলত, এমনকি পাহাড় পর্যন্ত লুটপাট হচ্ছে, এই মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় যে সমস্যা, সেই সমস্যার থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্যই বিজেপি এটা করছে। এটা কিন্তু জলের মতো পরিষ্কার। একটু ঠান্ডা মাথায় বুঝবেন। হই হই করে, রে রে করে সোশ্যাল মিডিয়ায় এসে গালাগালি, সোশ্যাল মিডিয়ায় এসে পক্ষপাতিত্ব, বা আপনারা রাস্তায় নেমে গিয়ে অসীমবাবুকে গালাগালি, এই ধরনের গালাগালি করে নিজেদের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করবেন না। যিনি বলেছেন তার যে সমস্যা, তার মাথার সমস্যা হতে পারে, কিংবা তাকে কেউ পরিচালনা করে বলতে পারে। একসময় আপনারা দেখেছেন 70% 30%-এর গল্প। এই গল্পকে কেন্দ্র করে কিভাবে একজন দীর্ঘদিনের এমপি তিনি পরাজয়ের স্বীকার করেছেন। যদিও কেউ বলছে যে তার উন্নয়ন হয়নি, সে দীর্ঘদিন সেই এলাকার কাজ করেননি, তার জন্য তিনি পরাজয় স্বীকার করেছেন। যাই হোক, এই বিষয়ে আমি যেতে চাইছি না, এটা একান্তই রাজনৈতিক বিষয়। কিন্তু বর্তমানে যে সমস্যা, সেই সমস্যাটার সম্মুখীন হয়েই আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি হাজির হয়ে গেছি এই মুহূর্তে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে যেভাবে দিনের পর দিন বিজেপি পরিচালিত যে ভারতবর্ষের সরকার, সেই সরকার কেমন করে মুসলিমদের উপরে অত্যাচার করছে। কখনো বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে যখন কাজে যাচ্ছে, রিসেন্টলি আপনারা জানেন মুর্শিদাবাদের একজন জুয়েল রানাকে কিভাবে উগ্র মৌলবাদী মানে আমরা কিন্তু মুসলিমরা এটা বলতে চাইছি না। মৌলবাদী মানে আপনারা এই পর্যন্ত সবাই জেনে গেছেন যে উগ্র ধর্মীয় উন্মাদনার সৃষ্টিকারী যারা, তাদেরকে মৌলবাদী বলা হয়। সেই এক শ্রেণীর মৌলবাদী যারা উড়িষ্যায় একটা জলজান্ত ছেলেকে পিটিয়ে হত্যা করলো, এর দায় কি কেন্দ্র সরকার নেবে? এই জন্য কোনো প্রকারের
বিজেপির কোনো নেতার মুখে এক লাইনও বলেনি। পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যখন বাংলাদেশের দীপু দাসকে হত্যা করে, সেখানে যেভাবে রাজপথ দখল করে দীপু দাসকে বুকে ধরে বারবার মায়াকান্না কাঁদে, ঠিক সেই সময়, ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা নামক যে রাজ্য, সেই রাজ্যে জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হয়, তিনি একটা লাইনও খরচা করেন না। এটাই হচ্ছে বিজেপির রাজনীতি। অতএব আপনাদের বুঝতে হবে, আপামর জনসাধারণ, হিন্দু মুসলিম নির্বিশেষে আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা ঠান্ডা মাথায় ভাবুন। আপনার ঘরের ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ করেছে, বিএড ডিএলএড করেছে, তারপরেও সে চাকরি পায়নি, বাধ্য হয়ে সে পরিযায়ী শ্রমিকের কাজ করে নিজের পেটের ভাতটুকু জোগাড় করার জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এর দায় আমাদের ভারতবর্ষের সরকার নিতে চায় না, আমাদের পশ্চিমবঙ্গের সরকার নিতে চায় না। আমাদের দেশে ইন্ডাস্ট্রি নাই, আমাদের দেশে বিজ্ঞানের কারুকার্য নাই, বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করছে না। এই স্যাটেলাইটের যুগে, এআইয়ের যুগে, গুগল ক্রোম ব্রাউজারের যুগে আমরা যখন হাতের মুঠোয় পেয়ে গেছি সারা বিশ্বকে, সেই সময় দাঁড়িয়ে আজও ভারতবর্ষের আপামর জনসাধারণ বিভিন্ন ধর্মের বিবাদে একে অপরের সঙ্গে এমন করে, সেক্ষেত্রে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি আপামর জনসাধারণের যে রুটি মাকান কাপড়া যে সমস্যা, সেই সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আদানিকে কয়েক হাজার একর জমি 1 রুপি মূল্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা ভাবুন, এই নিয়ে কোনো হিন্দু প্রতিবাদ করে না, কোনো মুসলিম প্রতিবাদ করে না, কেননা আমরা বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো বিভিন্ন গোত্রে বিভক্ত হওয়ার কথা না। আমাদের বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, যে সংবিধানে সুন্দর করে লেখা আছে উই আর ইন্ডিয়ান, আমরা সকলে ভারতীয়, আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা ভারতীয়। আমরা যখন পাসপোর্ট ব্যবহার করছি, সেই পাসপোর্টের উপরে কিন্তু লেখা থাকে না যে আমি মুসলিম না আমি হিন্দু, এই কথাটি কিন্তু লেখা থাকে না, সেখানে লেখা থাকে আমরা ইন্ডিয়ান। অতএব আমরা কেন এই বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভাগ হয়ে বিজেপি নামক যে ধর্ম অন্ধ একটি দল, সেই দলকে সব দিক থেকে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছি। আজকে বিজেপি আসার পরে যেভাবে ভারতবর্ষের বিজ্ঞান দিনের পর দিন মুছে যাচ্ছে, এর দায় কি আগামী প্রজন্ম দেবে? আপনি বুকে হাত রেখে বলতে পারবেন আপনার ঘরের যে বাচ্চাটি, যে সন্তানটি আগামী দিনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছু আবিষ্কার করতে পারবে? আজকে ভারতবর্ষ নামক যে দেশ, প্রায় 150 কোটি জনগণের দেশ, সেই দেশের কয়জন বিজ্ঞানীর নাম আমরা জানি? আমাদেরকে জানানো হয় না, কেননা বিজ্ঞানীদের নাম জানালে, বিজ্ঞানীদের কার্যকলাপ জানালে, বিজ্ঞানীদের জীবনের ত্যাগ তিতিক্ষার কথা যদি আমরা জানতে পারি, আমরাও বিজ্ঞানী হতে চাইব। আমাদেরকে আর ভোটের তাসে খেলিয়ে নিয়ে বেড়াতে পারবে না। সেই যে কারণেই আমাদের বর্তমানে যে বিজেপি শাসিত সরকার, সেই সরকার কোনোভাবেই চায় না যে আমরা মানুষ হই, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর ভারতবর্ষকে কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে, এর আগে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, চায়না যেখানে প্রায় 150 কোটির উপরে জনসংখ্যা এবং ভারতবর্ষও 150 কোটির প্রায় জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে দুটি দেশ প্রায় সমকক্ষ, কিন্তু তারা আবিষ্কার করে ফেলেছে বিনা পাইলটে একটি যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজে কোনো প্রকারের পাইলট প্রয়োজনীয়তা নেই, এবং তারা আবিষ্কার করে ফেলেছে স্যাটেলাইটের মাধ্যমে, লেজার লাইটের মাধ্যমে যুদ্ধ বিমান, বহির্দেশের কোনো যুদ্ধ বিমান যদি চীনের আকাশে আসে, তাহলে নিজে নিজে স্বয়ংক্রিয়র মধ্য দিয়ে সেই স্যাটেলাইট, সেই লেজার লাইটের মধ্য দিয়ে সেই বিমানকে ধ্বংস করা যায়। আপনারা ভাবতে পারছেন চীন এই 2026 সালের দাঁড়গোড়ায় দাঁড়িয়ে কতটা এগিয়ে গেছে? আর ভারতবর্ষের এতগুলো জনসংখ্যা, যাদের প্রায় 67% মানুষ 3 বেলা খেতে পারে না, যেখানে প্রায় 47% মানুষ 2 বেলা ঠিকমতো খেতে পারে না, এবং যেখানে প্রায় 35% মানুষ 1 বেলা অর্ধহারে খেয়ে জীবনযাপন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে
আমরা হিসাব করে দেখছি যে প্রায় 1400 বছর আগে কোরআন শরীফ লেখা হয়েছে। সেই কোরআনে কি ভুল আছে সেখানে 27 জন শয়তান লিখে আমাদের সারা পৃথিবীতে ইসলাম ধর্ম কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এই নিয়ে ব্যস্ত আছে। আমি অসীম বাবুর কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি এটাই বলতে চান তাহলে আপনি একজন কবি গায়ক না হয়ে আপনি তো একজন বিজ্ঞানী হওয়ার কথা ছিল। আপনি তো অনেক কিছু জানেন। আপনার মস্তিষ্ক সুন্দর সুস্থ যদি হয়ে থাকে তাহলে আপনি ভারতবর্ষের জন্য কি উপহার দিয়েছেন? আপামর জনসাধারণের জন্য আপনার মস্তিষ্ক প্রসূত একটি বৈজ্ঞানিক দৃষ্টিতে এই স্যাটেলাইটের যুগে আপনার একটি ন্যূনতম অ্যাপস বানানোর ক্ষমতা নেই। সেখানে আপনি কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? এটা আপনার কাছে প্রশ্ন আমার পক্ষ থেকে রইল। প্রিয় অসীমবাবু, আপনি যেভাবে জনতা সাধারণ মানুষের প্রতিদিনের এই যে আপনাদের কথাটি বললাম যে মানুষ অর্ধহারে প্রায় 30% মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, তারা একবেলা খেতে পাচ্ছে। শিক্ষিত বেকার যুবকরা এখনো পর্যন্ত তারা কাজ পাচ্ছে না। তার জন্য কতটা ইন্ডাস্ট্রি করেছেন আপনারা। একটা মানুষ তার জীবনের শিক্ষার শেষ নেই, MA PhD করার পরেও কতটা মানুষকে আপনি তাকে স্বাধীন চেতায় শিক্ষা অর্জন করে সারা দেশের মধ্যে আগামীর উজ্জ্বল প্রদীপ জ্বালানোর চেষ্টা করেছেন। আপনি বলবেন যে আমরা প্রতি সময় তো সব সময়তে মন্দির মণ্ডপগুলোতে গিয়ে সুন্দরভাবে চেরাগ জ্বালিয়ে মাকে এই ভারত ভূমিতে পুজো করছি। আপনি করুন, আপনাকে কেউ আপত্তি জানাচ্ছে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, যেভাবে মানব সম্পদকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে এই মোদি সরকার, তার দায় কে নেবে? এর দায় কি অসীমবাবুর মধ্য দিয়ে যে রংতামাশামূলক কথাবার্তা এই নিয়ে আপামর জনসাধারণ ব্যস্ত হয়ে যাবে? এর জবাব অবশ্যই একদিন জনগণ দেবে। অবশ্যই যে কোনো জিনিস নিভে যাওয়ার আগে, অর্থাৎ প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন তার শিখাটা অনন্ত জ্বলে ওঠে, অর্থাৎ একটা পরিস্ফুট জ্বলন্ত অগ্নিগিরিতে পরিপূর্ণ হয়, ঠিক তেমনি আমাদের মোদি জামানারও জামানাত জব্দ হতে চলেছে। মোদি জামানা শেষ হতে চলেছে। তার কার্যকলাপ, তার এই ধরনের বিক্ষিপ্ত যে ধর্মবিদ্বেষী, আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর যে বড়দিন, সেই বড়দিনকে কেন্দ্র করে কিভাবে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব, বিভিন্ন চার্চে গিয়ে তাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে, একটা কথাও কিন্তু মোদিজি খরচ করেনি। এই থেকে বোঝা যায় বিজেপির যে সমস্ত মানুষগুলো, বজরং দলের যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত RSS মদতপুষ্ট মানুষগুলো উগ্র হিন্দুত্ববাদীর চাষ করছেন, তারা শুধুমাত্র ভারতবর্ষকে, আগামী প্রজন্মকে পিছিয়ে দিচ্ছেন না, ভারতবর্ষের ভাগ্যাকাশে এক কালো দিন নিয়ে আসতে চলেছেন। সেই কালো দিন কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, আগামী জেনারেশন আপনাদেরকে ক্ষমা করবে না। এই কথাটি কিন্তু আপনারা মনে রাখবেন। এই কথাটি বারবার বলতে ইচ্ছা করে, যদিও আপনাদেরকে একই কথা বারবার বললে বিরক্ত হতে পারেন, তার জন্য বলছি না, কিন্তু এর জবাব নিশ্চয়ই আগামী জেনারেশন দেবে। যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিবর্তন একদিনে হয় না, তাই আগামী দিনেও এই পরিবর্তন আসবে এবং মোদি সরকারের এই কালো দিনগুলি নিশ্চয় মুছে যাবে। আমার ভারতবর্ষের আপামর জনসাধারণ নিশ্চয় আগামী দিনে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিশ্চয় আবারও বিশ্ব জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন থটস অফ সানারুলের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।